আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একটি নতুন ক্লাসে উপস্থিত হয়েছি। তুমি যদি একাদশ, দ্বাদশ এবং 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য। তো আমাদের আজকের যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার অর্থ বিশেষণকারী। এখন আমরা দেখি মডিফায়ারটা কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো ওয়ার্ডকে বিশেষভাবে বিশেষণ করা হয় তাকে মডিফায়ার বলে। কি একটি ওয়ার্ড মূলত দুইভাবে বিশেষিত হয়ে থাকে। একটি ওয়ার্ড মূলত কয়ভাবে বিশেষিত হয়ে থাকে? দুইভাবে। সেটা দেখি আমরা একটি শব্দের আগে অন্যটি শব্দের পরে এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি। দেখেন এখানে দুইটা সেন্টেন্স আমরা লিখছি, হি ইজ আ ড্যাশ বয়। এখানে লেখা হয়েছে মডিফাই দা নাউন। কি লেখা আছে? মডিফাই দা নাউন। আরেকটা সেন্টেন্সটা আমরা লেখা হয়েছে হি ওয়ার্কস। মডিফাই দা ভার্ব। কাকে মডিফাই করতে বলছে? ভার্বকে। এখন দেখেন এখানে আমরা কোন ডিরেকশনটা দেইনি যে আপনার প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার। আমরা আসলে মডিফায়ারটা বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে এটা বিশেষিত করে। এখন দেখেন এখানে মডিফাই দা নাউন। কাকে মডিফাই করতে বলছে? এই নাউনটাকে। বয়টা মূলত একটা নাউন। সাধারণত নাউনকে মডিফাই করে সেটাকে আমরা একটা অ্যাডজেক্টিভের ফরমেশন আমরা পড়ছিলাম। অ্যাট্রিবিউটিভ যে অ্যাডজেক্টিভটা সেটা নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভটা বসে। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এই বয় শব্দটার আগে যেটা বলবে এই গ্যাপটায় সেটা হচ্ছে এই অ্যাডজেক্টিভটা। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি নাউনের আগে বসছে না, তাহলে আমাদের এই ডিরেকশন অনুযায়ী এখানে কি বোঝাচ্ছে যে শব্দটার আগে বসে এই বয় শব্দটাকে মডিফাই করতে। এখন আমরা দেখি হি ইজ আ ড্যাশ বয়। এখন এই হিটা কেমন ব্যক্তি? এই ভিটা একজন ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। এখন আমাদের যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা আমরা সিম্পলি এটা ভালো বানাইতে পারি ব্যক্তিটাকে, আবার খারাপও বানাইতে পারি। মানে এই ব্যক্তিটাকে আমরা এখানে গুডটাও দিতে পারি, আবার ব্যাডটাও দিতে পারি। এখন দেখো এখানে চাইলে যে আমি কি খেয়াল করে সেটা উত্তর করতে পারবো তা না। আমাদের এর আগে যে ডিরেকশনটা আছে এটাকে একটু ফলো করতে হবে। এর আগে কি আছে? যদি এখানে এম থাকতো তাহলে কি আমরা বোর্ড ব্যাট দিতে পারতাম না? কারণ হচ্ছে যে আমাদের আর্টিকেলের নিয়মটা এক্ষেত্রে ফলো করতে হবে। যেহেতু আমাদের ইংলিশ অ্যালফাবেটে আমাদের দুই ধরনের বর্ণ আছে, একটা আছে কনসোনেন্ট সাউন্ডের আর একটা হচ্ছে ভাওয়েল সাউন্ডে। যখন আমাদের ভাওয়েল সাউন্ড হবে তখন অবশ্যই সেই ডিরেকশনটা এখানে অ্যান থাকে। তাহলে অ্যান থাকলে আমাদের এই উত্তরটাকে কি করতে হবে? ভাওয়েল সাউন্ডে নিয়ে আসতে হবে। আর যখন আমাদের এখানে আ থাকবে তাহলে অবশ্যই এটা উত্তরটা কনসোনেন্ট সাউন্ডে নিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে শব্দের আগে যেভাবে বসো সেটা আমরা এখন শিখলাম। এখন দেখেন শব্দের পরে যেটা বিশেষিত হয় সেটা কিভাবে হয়? হি ওয়াক্স, সে হাঁটে। সাধারণত ক্রিয়ার কাছে আমরা কিভাবে প্রশ্ন বলে এই মডিফায়ারটা আমরা পেতে পারি সেটা কিভাবে? দেখেন হি ওয়াক্স, এখানে ক্রিয়া কোনটা? ওয়াক্স। ওয়াক্স মানে কি? হাঁটা। সে কিভাবে হাঁটে? এখন একটা ব্যক্তি দ্রুত হাঁটতে পারে, আস্তেও হাঁটতে পারে। তাহলে এখানে আমরা কি লিখলাম? স্লোলি। বা এখানে আমরা আরেকটাও জিনিস লিখতে পারি কুইকলি। এটা আমরা লিখতে পারি। এখন দেখেন যেটা আমাদের পার্টস অফ স্পিচ দিক থেকে কোন পার্টস অফ স্পিচকে ইন্ডিকেট করে, সাধারণত আমরা জানি ভার্বকে যে বিশেষিত করে, ভার্বকে যে বিশেষিত করে সে হচ্ছে কি? অ্যাডভার্ব। ভার্বকে যে বিশেষিত করে সে হচ্ছে অ্যাডভার্ব। এখন মূল যে পয়েন্টে আসি আমরা, এই মডিফায়ারটাই মূলত হয় অ্যাডজেক্টিভ না হলে আপনার অ্যাডভার্ব। ঘুরে ফিরে আমাদের এই দুইটা পার্টস অফ স্পিচ থেকেই উত্তর করা লাগবে। শিক্ষার্থীরা আশা করি মডিফায়ারটা কি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে করতে গেলে আমাদেরকে এর কিছু ডিরেকশনটা আছে।
কিছু ডিরেকশনটা আছে, আমরা এখন বোর্ডে যে ডিরেকশন অনুযায়ী করাবো, আশা করি তোমরা পরীক্ষায় সেই ডিরেকশন থেকে প্রশ্ন প্রায় 90%, 95% প্রশ্ন কমন পাবা। এখন আমরা দেখি প্রশ্ন কমন, যেমন নিয়মটা কমন পাবা। এখন দেখি আমরা সহজেই এই নিয়মগুলো শিখবো, যাতে করে তোমাদের পরীক্ষায় এক্সট্রা একটা বেনিফিটটা আসে, যাতে তোমরা সহজেই বুঝে আনসারটা করে আসতে পারো। দিন শেষে তোমাকে উত্তরটা করতেই হবে। তাহলে চলো আমরা শুরু করতে পারি। ইতিমধ্যে আমরা যে আলোচনাটা করেছি তোমরা বুঝেই গিয়েছো যে মডিফায়ারটা কয় প্রকার। মডিফায়ারটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে কি প্রি মডিফায়ার, আরেকটা হচ্ছে যে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা কি শিখলাম? একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটা কোনো ওয়ার্ড এর পূর্বে বসে, আর পোস্ট মডিফায়ারটা কোনো ওয়ার্ডের পরে বসে। তাহলে আমরা আলোচনা থেকে বুঝলাম মডিফায়ারটা কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন আমাদের যে ডিরেকশনটা শিখতে হবে, এই প্রি মডিফায়ারের কিছু এলিমেন্টস আছে, পোস্ট মডিফায়ারের কিছু এলিমেন্টস আছে। এইটা ভালোভাবে শিখলে ইনশাল্লাহ তোমরা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাবে, পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ। আশা রাখা যে চলো আমরা এর এলিমেন্টস সম্পর্কে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম প্রি মডিফায়ারের কিছু স্পেশাল এলিমেন্টস আছে যেগুলো শিখলে হুবহু পরীক্ষায় তুমি এই ডিরেকশন থেকে প্রশ্ন কমন পাবা। তাহলে আমাদের ভালো নয় কি মিডিয়ামগুলো সম্পর্কে একটু শর্টকাট টেকনিকে, যাতে আমাদের সহজেই মনে থাকে এবং সহজে আমরা পরীক্ষায় আনসার করতে পারি, সেভাবে শেখা। তাহলে চলো আমরা দেখি সেই এলিমেন্টসগুলো কি কি। সাধারণত প্রি মডিফায়ারের আমরা এখানে 8টা এলিমেন্টস দেখিয়েছি এবং সাথে কিছু সাব এলিমেন্টস আছে যেগুলো শিখলে সহজেই তোমরা ইউনিট ডিরেকশন থেকে প্রশ্ন কমনটা পাবা। তাহলে দেখি আমরা 1 নম্বরে লেখা আছে ডিটারমিনার। এর আবার কিছু সাব আছে, সেগুলো দেখো আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, কোয়ান্টিফায়ার। এইবার আসি 2 নম্বরে আমরা যেটা দেখিয়েছি প্রি মডিফাই দ্য নাউন অবলিক প্রি মডিফাই দ্য উইথ অ্যাডজেক্টিভ। 3 নম্বরে আমরা দেখিয়েছি ইন্টেন্সিফায়ার। 4 নম্বরে আমরা দেখিয়েছি ইনফিনিটিভ। 5 নম্বরে আমরা দেখিয়েছি প্রেজেন্ট পার্টিসিপল। 6 নম্বরে আমরা দেখিয়েছি পাস্ট পার্টিসিপল। 7 নম্বরে আমরা দেখিয়েছি নাউন অ্যাডজেক্টিভ। 8 নম্বরে আমরা দেখিয়েছি নমিনাল বা মিক্সিং ওয়ার্ড। আশা করি তুমি যদি এই ক্লাসটাকে, এই এলিমেন্টসগুলোকে সহজেই মনে রাখতে পারো এবং এর যে শর্টকাট টেকনিকগুলো আছে সহজেই মনে রাখতে পারো, তাহলে তুমি মডিফায়ারে ফুল মার্কস পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব ডিটারমিনার এবং ডিটারমিনারের যে সাবজেক্টটা আমরা দেখিয়েছি সেগুলো। দেখুন ডিটারমিনার, এখানে আমরা যে ডিরেকশনটা দেখিয়েছি এটা মূলত কোনো রাউন্ডের পরিমাণটা, নামটা মানে বিশেষভাবে নির্দেশ করে, নামটাকে বিশেষভাবে নির্দেশ করে। এখন দেখেন এখানে ডিটারমিনার আমরা দেখেছি আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, কোয়ান্টিফায়ার। আর্টিকেলটা আমরা সকলেই জানি, এখন সহজভাবে শেখাচ্ছে। আর্টিকেলটার উপাদান বইটা 3টা, একটা হচ্ছে এ এন্ড ডি। এখানে আর্টিকেল যখন ডিরেকশন দেবে তখন আমরা সহজেই এই 3টার একটা আমাদের নিয়ম অনুসারে বসাইতে হবে। 2 নম্বরে আমরা দেখেছি ডেমনস্ট্রেটিভ। কিছু নাউন আছে আমরা জানি সকলে, সেগুলোকে দিস, দ্যাট, বেস, দোস। যখন ডেমনস্ট্রেট বলবে 4টার একটা আমরা বসাবো। পসেসিভ, আমরা জানি প্রোনাউনের একটা প্রোনাউন 3 ক্যাটাগরিতে বসে, একটা হচ্ছে সাবজেক্টিভ রূপ হিসাবে, একটা হচ্ছে অবজেক্টিভ রূপ হিসাবে, আর একটা পসেসিভ রূপ হিসাবে। এখন আমাদের এখানে পসেসিভ, প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্মটা আছে। যেমন মাই, আই থেকে মায়ের উৎপত্তি, উই থেকে আওয়ারের উৎপত্তি, ইউ থেকে ইউরের উৎপত্তি, হি থেকে কিজের, সি থেকে হার, দে থেকে দেয়ার, আর ইট থেকে ইটস। এখন আসেন কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মূলত পরিমাণ সূচক। কোয়ান্টিফায়ার মূলত কি পরিমাণ সূচক ওয়ার্ড। এখানে ওয়াল, সাম, ম্যানি, ফিউ, এভরি, লিটল, 1, 2, 3 এইভাবে যে পরিমাণ সূচক আছে সেইগুলো এখানে বসবে। আশা করি এই ডিরেকশনটা মোটামুটি একটু হলেও
তোমাদের কাছে বুঝতে সক্ষম হয়েছে এবং বুঝতে সমস্যা নাই। এখন আমরা ডিরেকশনের মাধ্যমে পরীক্ষায় কিভাবে আসে সেভাবে আমরা দেখেন, আমরা একটি সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে যে পদ্মা ইজ ড্যাশ ইউজ ডিটারমিনার লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। এই সেন্টেন্সকে বলা হচ্ছে যে ডিটারমিনার অনুসারে গ্যাপটা পূরণ করো। এখন আমরা শিখছিলাম বলতো ডিটারমিনার কয়টা? চারটা। একটা আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, কন্টিনিউয়ার। বাক্যের মধ্যে চারটারই আলাদা স্বতন্ত্র একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারে বাক্যের মধ্যে বসে থাকে। ইংলিশটা বলতো সেন্টেন্সের মধ্যে অনেক রকম জিনিস বসতে পারে, সেটা তার স্ট্রাকচার অনুসারে। দেখো আমরা এখন এইখানে কোন স্ট্রাকচারটা বসে, দেখো যখন তোমাকে ডিটারমিনার করবে তখন এই চারটার মধ্যে থেকে একটা বসবে, বোঝা গেছে? এখন ভালো করে বুঝবা যে এটা কার স্ট্রাকচার। এখন দেখেন আমাদের গ্যাপের পরে একটা ওয়ার্ড আছে লংগেস্ট। এটা কোন ডিগ্রি দেখে বলে বলতো? সুপারলেটিভ। এখন সুপারলেটিভ ডিগ্রিটা আমরা বুঝবো কি করে? সাধারণত সুপারলেটিভ ডিগ্রির শেষে এএসটি বা এসটি বা এসটি সাফিক্স তোমরা দেখবা যে এখানে তোমরা এগুলো পাবা। যখন এইটা থাকবে তখন ধরে নেবা সহজে সেটা সুপারলেটিভ ডিগ্রি। আর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে সেটা অবভিয়াসলি আর্টিকেল না বসে। এখন দেখো এই ডিরেকশনে কিন্তু আমাদের আর্টিকেলটা দেয়নি, দিতেছে কি ডিটারমিনার। হ্যাঁ, এটাই মানে বোঝার বিষয়। যখন ডিটারমিনার বলবে মনে করো যে চারটা থেকে একটা, আমরা বলছিলাম চারটা থেকে একটা, এখন কিন্তু এখানে বুঝছে কি তা। এখন বলতে পারছি এখানে আর্টিকেল ডিরেকশনটা দেবে। এখানে চাইলে এক্সামিনার তোমাকে আর্টিকেলটাও দিতে পারে, চাইলে ডিটারমিনারটাও দিতে পারে। যখন ডিটারমিনার দেবে তখন ধরে নিতে হবে চারটার মধ্যে থেকে একটা। যখন নির্দিষ্ট চারটা থেকে একটা দেবে মনে করবা ওটাই বসবে। তাহলে সহজে আমরা বুঝলাম এখানে কি দিল, ডিটারমিনার। তাহলে এখানে আমাদের কি বসে গেল তা। এখন আরেকটা সেন্টেন্সটা আমরা লিখছি, দেখো দেখো এখানে আমরা লিখেছি হিজ ব্যাশ আঙ্কেল। এখন এখানেও ইউজ ডিটারমিনার করতে বলছে। ইউজ ডিটারমিনার এখানে কি বসতে পারে? দেখো এখানে বলতো নাউন, নিজের করা অর্থে, নিজের সবকিছু নিজের করা অর্থে তোমার পসেসিভটা হবে। কি হবে? পসেসিভ। মানে আমার বাড়ি, আমার ঘর, আমার তোমারটা কি হবে? পসেসিভটা হবে। তাহলে এখানে কি হচ্ছে? হিজ ড্যাশ মাই আঙ্কেল। এখানে বসার কথা, যে সাথে দেওয়ার কথা তোমার পসেসিভ, কিন্তু দিয়েছে কি ডিটারমিনার। যখনই দেবে ডিটারমিনার, আমরা জানি যে ডিটারমিনার দিলে এই চারটা দেখা, তাহলে বুঝে নিলাম ডিটারমিনার যখনই দেবে তখন এদের কিছু পারমিশন অনুসারে আমাদের এখানে বসাইতে হবে। আশা করি ডিটারমিনারটা ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে আর্টিকেল। এটা এখানে কি ডিরেকশনটা আমরা দিয়েছি? আর্টিকেলটা। সাধারণত আর্টিকেল কয়টা দিয়েছি আমরা? এখানে তিনটা। এ এন দি। যখন আর্টিকেল বলবে তখন মনে করবো ওই তিনটার একটাই বলবে, এর বাইরে তো কোনো ওয়ার্ডটা বসার কোনো সুযোগ নাই। তাহলে আর্টিকেলটা বসে কিসের ভিত্তিতে? দেখবা আর্টিকেলটা মূলত এই এনটা বসে আছে তোমার সাউন্ডের ভিত্তিতে, আর ডিটা বা দাটা যেটা বসে সেটা হচ্ছে যে বাক্যের নির্দিষ্টতা উপর ডিপেন্ড করে। এখন দাটা কোথায় বসে এটা স্পেসিফিক নিয়মটা আমরা একটা দেখতেছিলাম, আরো কিছু নিয়ম আছে। আশা করি যখন আর্টিকেল ক্লাস থাকো তখন বুঝে দেবে। এখন এইটা সহজেই ভাবে বুঝতে আমাদের যতটুকু কাজে লাগো ততটুকু আমরা দেখিয়ে দেবো এটা কিভাবে বসে। আর্টিকেলটা আমরা বলছিলাম কি এন্ডটা কোনো অনির্দিষ্ট অর্থে কমন নাউনের আগে বা কমন নাউনকে নির্দেশ করতে আর্টিকেলটা বসে, সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে। এখন দেখো এ বা এন, আমরা জানি ইংরেজিতে বর্ণমালা দুই প্রকার, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, আরেকটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। সাধারণত এই ভাওয়েল সাউন্ড কয়টি? এ, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি বর্ণ দ্বারা যদি কোনো ওয়ার্ডটা গঠিত হয়, শুধু এই পাঁচটি কেন, এই পাঁচটির যে সাউন্ডটা, এই সাউন্ডটাও দিয়েও যদি কোনো ওয়ার্ডটা গঠিত হয় তার পূর্বে কি বসে? এনটা বসে। আর কনসোনেন্ট সাউন্ড দ্বারা যখনই গঠিত হবে তখন তার পূর্বে আমরা জানি এটা বসে কিছু ব্যতিক্রম নিয়ম ছাড়া। এখন দেখি আমরা এখানে এটা কেন বসিয়েছি। দেখো এখানে জিটা আমার ভাওয়েল সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড, অবশ্যই শেষে কনসোনেন্ট সাউন্ড, কারণ এই পাঁচটার মধ্যে আমাদের নাই ক, তাহলে আমরা ধরে নিতে পারি এটা কনসোনেন্ট সাউন্ড। আর কনসোনেন্ট সাউন্ড যখনই হবে তখন আমাদের তার পূর্বে কি বসাইতে হবে? এ বসাইতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। বি নাম্বারটা আমরা দেখি। দেখো এখন আমরা লিখেছি সীমা ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট গার্ড। এখন দেখো তো এই যেটা, এটা ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড? অবশ্যই সেটা ভাওয়েল সাউন্ড। তাহলে আমাদের এখানে কি দিতে হবে? এনটা দিতে হবে। আশা করি তোমাদের এ এবং এনটা কিভাবে বসে বুঝতে পারছো। এখন দেখো আরেকটা ব্যতিক্রম জিনিসটা সেটা দেখাই দিই।
এখন দেখো এখানে আমাদের সাউন্ডটা বর্ণটা কি আসছে, এইচ। এইচ এর উচ্চারণটা সাউন্ডটা দুই ভাবে হয়, একটা হচ্ছে অর্থে, আরেকটা হচ্ছে হ অর্থে। যখন অর্থে হবে অনেস্ট, এখানে কোন অর্থ হচ্ছে অর্থে, যখনই অর্থ হবে তখন তার পূর্বে কি বসে এম, আর যখন আমাদের হ অর্থ হবে তখন তার পূর্বে এ বসে। এখন যদি এখানে একটা ওয়ার্ড আমরা লিখি হর্স, এখানে সাউন্ডটা কি হ অর্থে, আর এখানে অনেস্টটা কোন অর্থে অর্থে, যখন অর্থ হবে তখন তার পূর্বে এ। তাহলে আমাদের এখানে কি হলো, আমরা সেটা শিখবো, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ দেখো এখানে দুই ক্যাটাগরি আমরা দেখেছি, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। সাধারণত ডেমনস্ট্রেটিভ চারটা, একটা হচ্ছে দিস, দ্যান, দেস, দোস। দিস, দেস এটা হচ্ছে একই ক্যাটাগরি, আবার দ্যাট, দোস এরা দুটো একই ক্যাটাগরি, কিন্তু এদের তোমার নাম্বার অর্থে পার্থক্য আছে। দেখো দিস, দ্যাট আমরা সিঙ্গুলারে দেখিয়েছি, দেস, দোস আমরা কি দেখিয়েছি প্লুরালে দেখিয়েছি। সাধারণত দিস আর দেশটা কোন কাছের জিনিস নির্দেশ করতে বসে। এখন সেটা কাছের জিনিসটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে দিস, আর কাছের জিনিসটা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে দেশ। দূরের জিনিস যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে দ্যাট, আর দূরের জিনিস যখন প্লুরাল হয় দোস। এখন কাছের জিনিস দূরের জিনিস কোনটাই তুমি বুঝতেছো না, তখন দিস যদি সিঙ্গুলার হয় দিস, দ্যাট, আর যদি প্লুরাল হয় দেশ বা দোষের যে কোনো একটা পড়লে উত্তরটা তোমার হবে। এখন চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আর নম্বরে আমাদের বলা হচ্ছে ইউজ ডেমনস্ট্রেটিভ মোবাইল ওয়ার্ডস ওয়েন। বি নম্বর বলা হচ্ছে ড্যাশ ইউজ ডেমনস্ট্রেটিভ মোবাইলস ওয়ার্ড ওয়েল। এখন এই যে মোবাইল দেখছো, এই মোবাইল তো এদেরকে ডেমনস্ট্রেট করতো, স্যার ডেমনস্ট্রেট বেশিরভাবে নির্দেশ করে কোনো নাউনকে। এখন আমরা এখানে দেখি এই যে মোবাইলটা এটা সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার। তাহলে আমরা বলছিলাম সিঙ্গুলার যখন হবে সেটা দিস বা দ্যাটের যে কোনো একটি। আবার মোবাইলস এটা প্লুরাল, যখন প্লুরাল নাউনটা থাকবে তখন দেশ বা দোজের যে কোনো একটি। তাহলে আমরা বুঝতে পারলাম সহজে এটা পসেসিভটা বসে মূলত ওই বাক্যের সাবজেক্টের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সিম্পল যখন সাবজেক্টটা দেওয়া থাকবে তখন সাবজেক্টের উপর ডিপেন্ড করে। এখন সাবজেক্ট যদি না দেওয়া থাকে মডিফায়ার মূলত আমাদের প্যাসেজ আকারে আসবে। ওই প্যাসেজটা কোন সম্বন্ধে বলা হয়েছে, পরের কাজটা কার, কার উপর ডিপেন্ড করে আমাদের বলবে। দেখেন দিস ইজ ড্যাশ ইউজ পসেসিভ, এখানে বুক আছে। এখন এই বইটাকে পসেসিভ কোনটা বসাইতে বলছে। এখন এই বইটা কার হইতে পারে, আমার হইতে পারে, তার হইতে পারে, আমাদের হইতে পারে। এখানে কোনো ডিরেকশনটা দেওয়া হয়নি, সাবজেক্টটা শুধু দিয়ে দেওয়া আছে। এখানে চাইলেই আমরা খেয়াল খুশি মতো এখানে মাই, আওয়ার, দেয়ার, হিজ আর যে কোনো একটা আমরা লিখতে পারবো। এই ক্ষেত্রে দেখো এইখানে আমাদের বলা হচ্ছে দে ফিনিশড ড্যাশ ওয়ার্ড ইউজ পসেসিভ। এইখানে কি চাইলে আমরা ক্যালকুলেশনের মধ্যে বসাইতে পারবো না, আমাদের এখানে সাবজেক্টে কি আছে দে আছে। যখন এখানে নির্দিষ্ট সাবজেক্টটা দেওয়া থাকবে পার্সোনাল প্রোনাউনে, ওর পার্সোনাল যে ফর্মটা তারই পসেসিভ ফর্মটা দিয়ে থাকলে আমাদের এখানে কি হবে দেয়ার। এখন দেখে এখানে উই আছে, তাহলে এখানে আমাদের কি বলবে আওয়ার। যদি এখানে হি থাকতো তাহলে এখানে হিজ বসতো, যদি এখানে সি থাকতো তাহলে এখানে কি হতো হার হইতো, যদি এখানে ইট থাকতো তাহলে এখানে কি হতো ইটস হইতো। এখন আমরা এটা নির্ভর করবে আমাদের সাবজেক্টের উপর। আমরা অবশ্যই উত্তর করার সময় সাবজেক্টটাকে খেয়াল রাখবো। দেখো শিক্ষার্থীরা আমরা এখন শিখবো হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারটা মূলত পরিমাণ। এখন এই কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে তোমার এখানে নাম্বারটাও ডিরেকশন দিতে পারে। তুমি যখন নাম্বারটা দিবা তখন মনে করবো যে পরিমাণটাকেই আমার এখানে বসাইতে বলছে। দেখো এখানে আমাদের ইউজ কোয়ান্টিফায়ার দিয়ে বলছে স্টুডেন্টস ভিজিট কক্সবাজার। এখন এই পরিমাণটা যখন বসাবো তখন খেয়াল করবো সাবজেক্টটা যেটা আছে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এখানে সিঙ্গুলারও দুইটার কোয়ান্টিফায়ার আছে, প্লুরালও কোয়ান্টিফায়ার আছে। এখন দেখি এখানে স্টুডেন্টস প্লুরাল, তাহলে আমরা এখানে কি বসাইতে পারি অল বসাইতে পারি, সাম বসাইতে পারি, ম্যানি বসাইতে পারি। এখন বলতে পারে স্যার মাস বলবেন না, কারণ সাধারণ মাসটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, আর ওয়াল সাম ম্যানি এরা সকলেই কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। বিশেষ করে ম্যানি তো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলবেই যদি সেটা প্লুরাল হয়। দেখো দেয়ার ওয়াজ আ কিং, একদা এক মানে একজন রাজা ছিলেন। হি হ্যাড ড্যাশ ডটার রিমি, মিমি অ্যান্ড সোনি। এখন দেখো এটা কি বলা হচ্ছে ইউজ কোয়ান্টিফায়ার। মানে একদা একটা তোমার হচ্ছে যে একজন রাজা ছিলেন, সে রাজার কন্যা ছিল, তারা কি কি
রিমি, মিনি অ্যান্ড সুমি। এখন এই কল্যাণ এই মানটা কত? তাহলে এখানে আমরা কয়টা পেয়েছি বলতো? 3টা। তাহলে এখানে আমরা কি বসাই দেবো? 3। তাহলে যখনই কোয়ান্টিফায়ার বলবে তখন আমাদের ওই পরিমাণ সূচকের যেটা নির্দেশ করবে ওর অর্থ অনুসারে আমরা সেটা বসাবো। আশা করি ডিটারমিনারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি দেখাবো প্রি মডিফাইড সবথেকে গুরুত্বপূর্ণ এক টপিকস, এটা হচ্ছে যে প্রি মডিফাই দ্য নাও বা প্রি মডিফাই দ্য নাও উইথ অ্যাডজেক্টিভ। এই ডিরেকশন থেকে তোমরা 100% পরীক্ষায় কমন পাবা। আবারও বলছি, এই ডিরেকশন থেকে তোমরা কি পাবা? 100% পরীক্ষায় কমন পাবা। এখানে 2টো 3টা 4টা 5টা এভাবে থাকতে পারে, তবে একটা প্রশ্ন অবশ্যই পাবা। এখন যেটা একটু গুরুত্বপূর্ণ আমরা বলছি সেটা কি, সেটা কিভাবে করবো? তাহলে চলো আমরা সহজে শিখতে পারি। যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন বা প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, তখন সহজেই বুঝে নিবা শর্টকাট টেকনিকে এখানে একটা কোন ওয়ার্ডটা বলবে, অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডটা বলবে? অ্যাডজেক্টিভ। সহজেই মনে রাখবা, যখন প্রি মডিফাই দ্য নাউন বা প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, তখন কি ওয়ার্ডটা বলবে? অ্যাডজেক্টিভ। সাধারণত আমরা দেখিয়েছিলাম অ্যাডজেক্টিভের গঠন অনুসারে অ্যাডজেক্টিভটা কার আগে বসে? অ্যাডজেক্টিভটা কার আগে বসে? নাউনের আগে। নাউনের আগে যে ওয়ার্ডটা বসে সেটাই অ্যাডজেক্টিভ। আর এইখানে আমাদের সি ডিরেকশনটাকেই বলা হচ্ছে। এখন চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা সহজে বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। এখানে ডিরেকশনটা আমাদেরকে দেওয়া হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমরা দেখি প্রি মডিফাই দ্য নাউন। আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন যখন বলবে তখন আমাদের অবশ্যই হবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। দেখো, রিফাত ইজ অ্যান্ড দ্যাট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখন কোন ওয়ার্ডকে বিশেষিত করতে বলছে? এই নাউনকে বিশেষিত করছে। তাহলে আমরা জানি নামকে বিশেষিত করে কে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কোন ওয়ার্ডটা করবে? অ্যাডজেক্টিভ। এখন আমরা জানি অ্যাডজেক্টিভ বসাইলে তো হবে, আসলে হবে এটা সেন্টেন্সটা মানে বর্তমান অনুসারে অর্থ অনুসারে আমাদের বসাইতে হবে, অ্যাডজেক্টিভই বলবে। এখন দেখো, এই অ্যাডজেক্টিভটা বসানোর আগে আমাদের এর আগের যে ডিরেকশনটা সেটা সহজে দেখে নেবে যে এখানে কি আছে। যদি আ থাকে তাহলে এখানে কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হবে, যদি এন থাকে তাহলে এখানে কি হবে? ভয়েল দ্বারা। তাহলে এখানে আমাদের কি আছে? এন। তাহলে আমরা এখানে অবশ্যই সেটা ভয়েল সাউন্ড দ্বারা উত্তরটা করব। ইন্টেলিজেন্ট, সেটা কি? ইন্টেলিজেন্ট। এখন দেখেন এখানে আমি কি ব্যবহার করেছি? এন। এখন দেখে কি এটা ভয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড? ভয়েল সাউন্ড। তাহলে আমাদের উত্তরটাও হইলো আমাদের অর্থ অনুসারে সেটাও সবকিছু আমলযোগ্যপূর্ণ আছে। কাজী নজরুল ইসলাম ইজ আর ড্যাশ পোয়েট ইন বাংলা লিটারেচার। এখন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের কেমন কবি ছিলেন? তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভটা বসাইতে বলছে। অ্যাডজেক্টিভটা যখনই বসাইতে বলছে তখন আমাদের দেখি কোন মূল অ্যাডজেক্টিভ বসে। সাধারণত এখানে এ দেওয়া আছে, তাহলে আমাদের কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হবে। তাহলে এখানে কি হইতে পারে? গ্রেট হইতে পারে, ফেমাসটা হইতে পারে। তোমাকে প্রি মডিফায়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবে এখানে কি বলবে? অ্যাডজেক্টিভ ওয়ার্ড বলবে। অ্যাডজেক্টিভটা করার আগে এর আগে এ আছে কিনা বা এন আছে কিনা এটা তো দেখে সুন্দর করে তোমরা সহজে করবা। আর এভাবে করলে মনে করো এখানে আনসারটা নির্ভুল সম্ভাবনা থাকবে। দেখো, ইন্টেন্সিফায়ার মূলত কোনো ওয়ার্ড বাক্যের মধ্যে ওই বাক্যের তীব্রতা বা জোরালো অর্থ দেওয়ার জন্য বসে থাকে। সাধারণত ইন্টেন্সিফায়ার যখনই বলবে এখানে আমাদের কি কি বসে? ভেরি অবলি, ভেরি মাস। কিন্তু এখানে আরো ওয়ার্ডটা বসতে পারে, তোমার অ্যাবসলিউটলি বসতে পারে, এক্সট্রিমলি বসতে পারে, এগুলো এখানে বসবে। তাহলে এখানে আমরা দুইটা সেন্টেন্স লিখেছি, একটা হচ্ছে ইট ওয়াজ ড্যাশ সামার ডে, ইউজ ইন্টেন্সিফায়ার, আর একটা লিখেছি আই অ্যাম ইউজ ইন্টেন্সিফায়ার সরি। এখন এখানে বলছে ইন্টেন্সিফায়ার। সাধারণত ইন্টেন্সিফায়ার যখন কি বলবে সেটা তীব্রতা বা জোরালো অর্থ দেবে। এখানে কি কি বসতে পারে? ভেরি অবলিক, ভেরি মাচ। ইট ওয়াজ, দেখো সামারে মনে তো এমনি গরম পড়ে। এখন শুধু বলছে না, এটা সামারে অত্যন্ত গরমের দিন বা খুব গরমের দিন সামারে গরম পড়ে, এটা ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি যখন গরম পড়ছে তখন আমাদের কি বসছে? এখানে ভেরি। আর আই এম সরি বলি কিন্তু সেন্টেন্সটা বোঝায় তো আমি দুঃখিত, মানে এখানে তুমি প্রায়শ্চিত্ত বোধ করছো কিন্তু তুমি হচ্ছে যে অতিমাত্রায় তুমি সরিটা বলছো না, কিন্তু যখন তুমি ভেরিটা বলে দিচ্ছ তখন দেখো আসলেই তুমি এখানে অনুতপ্ত হয়ে দুঃখবোধ করে তুমি বলছো আই এম ভেরি সরি। তাহলে ইন্টেন্সিফায়ারটা
ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখবো ইনফিনিটিভ। মূলত ইনফিনিটিভটা নন ফাইনাইট ভার্বের একটা রূপ। নন ফাইনাইট ভার্ব আমাদের 3 ক্যাটাগরির, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন আমরা দেখবো ইনফিনিটিভ। সাধারণত ইনফিনিটিভ যেটা বলবে তখন মনে রাখবা সহজে এখানে টু প্লাস ভিয়ন করতে হবে। কি করতে হবে? টু প্লাস ভিয়ন করতে হবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। এখানে আমরা যে ইনফিনিটিভ দেখিয়েছি সেটা আই ওয়ান্ট ড্যাশ সাম বুকস ইন দ্য মার্কেট। এখন দেখেন এখানে ইনফিনিটিভ করতে বলছে, তাহলে এই ওয়ার্ড পূর্বে বসাইতে বলছে না, তাহলে তো এটা তো প্রিমোডিফায়ার ঠিকই আছে। আবার ইনফিনিটিভ বলতেছে, তারপরে আবার এখানে কি বসাবো? টু প্লাস বিয়ন্ড। তাহলে এখানে অর্থ অনুসারে আমরা কি করতে পারি? দেখো আই ওয়ান্ট মানে আমার মানে চাওয়া, মানে আমি চাই সাম বুকস ইন দ্য মার্কেট। তাহলে এই বাজার থেকে আমি কিছু বই কি করতে চাই? ক্রয় করতে চাই। তাহলে ক্রয় করার ইংরেজি কি? বাই। তাহলে বাইরের আগে আমরা সিম্পলি সেটা কি বসাই দেবো? তো যখন ট্রু বাই করে দিলাম তখন আমাদের ডিরেকশন অনুযায়ী ইনফিনিটিভটা হয়ে গেল। ইনফিনিটিভ যখনই বলবে মনে রাখবা সেটা টু প্লাস নিয়ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা শিখবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটাও নন ফাইনাইট ভার্বের একটা রূপ। সেখানে প্রেজেন্ট পার্টিসিপল বললে তখন আমরা মনে রাখবো ভার্বের বেস ফর্মের সাথে তাই যেমন বলতে পারেন স্যার ভার্বের বেস ফর্মটা কি? আবার ভার্বের কয়টা ফর্ম? 3টা। একটা আছে ভিয়ন অর্থাৎ প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, আর একটা আছে পাস্ট পার্টিসিপল রূপ। সাধারণত বেস ফর্মটা ওই যে আমরা বলছিলাম ভিয়ন, ওই ভিয়ন থেকে আসে। সাধারণত ভিয়নটা বেস ফর্মটা এক, কিন্তু প্রেজেন্ট রূপ যখন বলবে প্রেজেন্ট রূপের সাথে তোমার এস বা ইএসটা থাকতে পারে, কিন্তু বেস ফর্মটা একদম সেই ফর্মটা যার সাথে এস বা ইএস কোনো কিছুই থাকে না, সেই ফর্মের সাথে তুমি এখানে করবা আইএনজিটা যুক্ত করবা। এখন দেখো আই স্ম ড্যাশম্যান অন দ্য রবি। রাস্তার উপরে তুমি কেমন ব্যক্তি দেখেছিলে? এখন এই ব্যক্তিটা তোমার হাঁটা অবস্থায় থাকতে পারে। দেখো এখানে বেস ফর্মটা একটি ওয়ার্ড, মানে হাঁটা ইংরেজি, আর তার সাথে আমরা কি যুক্ত করে দিলাম? ওয়াকিং। যদি আমরা দৌড়ানো ব্যক্তি দেখি তাহলে আমরা এখানে রান, তার সাথে কি করে দিলাম? রানিং। যখনই তোমাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবে তখনই তুমি মনে রাখবা এই V1 ফর্মটার সাথে আমরা কি করে দেবো? আইএনজি করে দেবো। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা শিখবো সেটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। যখন পাস্ট পার্টিসিপল বলবে তখন ভার্বের তৃতীয় রূপটা আমরা এখানে করব। কোন রূপটা? ভার্বের তৃতীয় রূপ। এটাও মূলত নন ফাইনাইট ভার্বের একটা রূপ। তাহলে দেখি আমরা, তাহলে দেখুন এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি। আই ফাউন্ড ইউজ পাস্ট পার্টিসিপল গ্লাস ইন দ্য গার্ডেন। এই গ্লাস শব্দের আগে ইউজ পাস্ট পার্টিসিপল করতে বলছে না, তাহলে আমরা জানি পাস্ট পার্টিসিপল রূপটাকে ভার্বের তৃতীয় রূপ। তাহলে এখানে একটা ভার্ব রূপ, ভার্বের কোন রূপ পাবো? তৃতীয় রূপ। তাহলে তুমি আমি বাগানে কি গ্লাস খুঁজে পেয়েছিলাম, সেই গ্লাসটা কেমন? সাধারণত গ্লাসটা ভাঙা যদি হয় তাহলে ব্রেক থেকে আমরা কি করে দেবো? এখানে ব্রকেন। তাহলে এখানে কি কি থেকে আসলো? দেখো ব্রেকের পাস্ট পার্টিসিপল কোন রূপটা আসলো? ভার্বের তৃতীয় রূপ। তখন এখানে আমরা যখনই তৃতীয় রূপটা করে দিলাম তখন আমাদের পাস্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের নাউন অ্যাডজেক্টিভ চিনতে সমস্যা হয় এবং যারা নাউন অ্যাডজেক্টিভ আসলেই মানে ভীতু হয়ে যাও যে এটা আমি কি করব, এখানে অ্যাডজেক্টিভ বসাবো না কি বসাবো, তোমরা যারা এতে দুর্বল আছো আজকে এখনই এই নাউন অ্যাডজেক্টিভটা তোমাদের ইয়ার হয়ে যাবে। আংশিক করছি। দেখো এখন আমরা যে বিষয়টি শেখাবো নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভটাকে সাধারণত আমাদের গ্যাপের পরে একটা নাউন থাকবে, ওই নাউনের পূর্বে আমরা যে ওয়ার্ডটা উত্তর করব সেটা নাউন হইতে হবে, সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এখন এখানে নাউন অ্যাডজেক্টিভ বলার কারণটা কি? আমরা বলছিলাম না অ্যাডজেক্টিভটা সবসময় কার আগে বসে? নাউনের আগে বসে। সাধারণত এই নাউনটার পূর্বে যে ওয়ার্ডটা বসে নাউনকে বিশেষিত করছে সেটাই অ্যাডজেক্টিভ। এখন এই জায়গায় ফরমেশন অনুসারে দেখো এই নাউনটা কেবে, এই নাউনটা বসে আমাদের কি করছে? এই নাউনকে বিশেষিত করছে না, এই কারণে নামটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আর উত্তরটা যখন বলবো তখন নাউন অ্যাডজেক্টিভ তো আমরা একটা নাম বসাবো, কিন্তু উত্তরটা করবে কি? সেই গরিবরাই অ্যাডজেক্টিভ এর করতেছে, কি জন্য নামটা দেওয়া হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে চলো আমরা এক্সাম্পলের মধ্যে বোঝার চেষ্টা করি। এখন এখানে দেওয়া আছে দেখো ইট ওয়াজ ফর ড্যাশ ডে। এখন এইখানে একটা নাউনটা কি আছে? ডে। একে একটা নাউন অ্যাডজেক্টিভ বসিয়ে তোমাকে কি করতে বলা হচ্ছে? যে উত্তরটা করার জন্য। ইট ওয়াজ ফর ড্যাশ ডে। তাহলে এখানে একটা নাউন আমরা বসাই। সাধারণত এটা গরমে কোন দিন? কারণ গরমের তোমার হচ্ছে বেশি পরে কোন ঋতুতে? গ্রীষ্ম ঋতুতে। তাহলে এখানে আমরা সেই ঋতুটার নামটা আমরা দিয়ে দিয়ে কে যাচ্ছে? নাউনটা হয়ে যাচ্ছে। আর যখনই নাউন হয়ে যাচ্ছে দেখো আমাদের এই ডিরেকশন অনুসারে
উত্তরটাও আছে, কারণ এটা নাউন এটাও নাউন, কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের। ক্লিয়ার হয়েছে? এবার আমরা দেখি পরে, হি ইজ আ ড্যাশ স্টুডেন্ট। দেখে এখানে স্টুডেন্ট তো নাও, তার পূর্বে আমাদের কি বলছে, নাউন অ্যাডজেক্টিভ পড়তে। তাহলে এই স্টুডেন্টের এই জায়গায় যদি আমরা একটা নাউন বসে, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে, কিন্তু কাজ হবে অ্যাডজেক্টিভের। তাহলে এই ব্যক্তিটা কি আপনি কোন স্টুডেন্ট হইতে পারে, কলেজ স্টুডেন্ট হইতে পারে, তোমার স্কুল স্টুডেন্ট হইতে পারে, ইউনিভার্সিটি স্টুডেন্ট হইতে পারে। দেখ প্রত্যেকটা যে কটা ওয়ার্ড আমি বলছি সব কটা নাউন, কিন্তু কাজ করছে কার, অ্যাডজেক্টিভে, কারণ এর পরবর্তী ওয়ার্ডটা কি, নাউন। তারপরে দেখো আই লাভ ড্যাশ বুক, বুকটা কি এখানে নাউন। এখন তবে কোন ধরনের বই পছন্দ করো, স্টোরি হইতে পারে, এখানে নভেল হইতে পারে, বাংলা হইতে পারে, দেখো বাংলাটা এখানে কি নাউন, ইংলিশটা হইতে পারে, ইংলিশটা কি এখানে নাও। তাহলে এরা দুটোই কি নাউন না, আবার কাজ করছে কার, অ্যাডজেক্টিভের, আবার বসছে কার, এই নাউনে পূর্বে। তাহলে ক্লিয়ার কি হয়েছে, নাউন অ্যাডজেক্টিভ। আশা করি এই ডিরেকশনটা মনে রাখলে তুমি সহজে বুঝবা সেটা কি, আমার গ্যাপের পরে নাউন থাকবে, তার আগে নাউন অ্যাডজেক্টিভ যখন বলবে গ্যাপের পরে তোমার নাউন থাকবে, উত্তরটা আমি করব, একটা নাউন করব ওই বাক্যের পদক্রমসারে। প্রিয় শিক্ষার্থীরা, যখন নমিনাল বা মিক্সিং ওয়ার্ড বলবে তোমাকে মনে রাখতে হবে এখানে একটা মিক্সিং ওয়ার্ড বসাবো। তবে এই মিক্সিং ওয়ার্ডের মাঝে তোমাদের হাইপেন ইউজ করতে হতে পারে, এটা খেয়াল রাখবা। দেখো ইট ওয়াজ ড্যাশ ইউজ, এটা কেমন তোমার হচ্ছে যে খবর ছিল, হৃদয় বিদারক। তাহলে হৃদয় বিদারক ইংরেজি কি আমাদের আর্ম, তারপরে কি আছে ব্রকেন। দেখে এখানে দুইটা ওয়ার্ড আমাদের আছে, একটা আছে হার্ন, একটা হচ্ছে ব্রকেন। মাঝে কি যে টেস্ট করলাম আমরা হাইপেন। যখন এরকম দুইটা তিনটা ওয়ার্ড মিক্সিং করে তুমি উত্তর করবা, তখন তার নাম বলা হয় নমিনাল বা মিক্সিং ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখবো পোস্ট মডিফায়ার। দেখো পোস্ট মডিফায়ার এখানে 6টা উপাদান, আশা করি 6টা উপাদান করে তোমরা সহজেই মডিফায়ার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা আছে অ্যাপোজিটিভ, একটা আছে ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, প্রিপজিশনাল ফ্রেজ, পোস্ট মডিফাই দা ভার্ব। এই 6টা করলে এখান থেকে হয়ে যাবে। এখন আমরা এক একটি করে সহজে বোঝানোর চেষ্টা করব। দেখো অ্যাপোজিটিভটা কি, অ্যাপোজিটিভটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য বা সাবজেক্টকে নতুন রূপে পরিচয় করানো। তবে অ্যাপোজিটিভ পড়াশোনায় মনে রাখবে এখানে কোনো ভার্ব থাকবে না, উইদাউট ভার্ব। অ্যাপোজিটিভের আগে কমা এবং এর পরে কমা থাকে। দেখো এখানে উদাহরণের মাধ্যমে আমরা অ্যাপোজিটিভ বোঝানোর চেষ্টা করছি। কাজী নজরুল ইসলাম ড্যাশ ওয়াজ বর্ন ইন 1899। মূলত এখানে যদি আমরা কোনো ওয়ার্ডটা না লিখি, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899, তাহলে আমরা কি সেন্টেন্স হবে না? অবশ্যই হবে। কিন্তু এখানে যখনই অ্যাপোজিটিভ করতে বলছে, দেখো সাবজেক্ট সম্পর্কে তোমার বাড়তি তথ্যটা দিতে হবে বা সাবজেক্টকে নতুন রূপে তোমার এখানে পরিচয় করাই দিতে হবে। দেখো তাহলে কাজী নজরুল ইসলাম কি ছিলেন? এ গ্রেট পোয়েট ছিলেন, একজন বিখ্যাত কবি ছিলেন, ফেমাস পোয়েটও দিতে পারো, বা আবার ন্যাশনাল পোয়েটটাও দিতে পারো। এখানে দেখো তিনটা কথাই আমি কাজী নজরুল ইসলামকে নতুন রূপে পরিচয় করাই দিছি, বা তাকে আমি তার সম্পর্কে বাড়তি তথ্যটা ইউজ করছি। কিন্তু এখানে একটাও আমি কোনো ওয়ার্ডটা ইউজ করি নাই, এটা মনে রাখবে। এখানে কোনো ভার্বটা ইউজ করা যাবে না। পরের সেন্টেন্সটা আমরা দেখি, হি ড্যাশ গোজ টু কলেজ, ইউজ অ্যাপোজিটিভ করতে বলছে। স্যার এইখানেও তো আমাদের একইভাবে তোমার কি করা হোক না দিলে তো কোনো সমস্যা হতো না। কিন্তু যে ব্যক্তি কলেজে যাচ্ছে তাকে কি নতুন রূপে এসে পরিচয় করা যায়, সে কি একজন স্টুডেন্ট। তাহলে আমরা দেখে এখন কে কোন রূপে পরিচয় করালাম? স্টুডেন্ট হিসাবে। এটাই বলছিলাম না, সাবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য, এটাই হচ্ছে তোমার অ্যাপোজিটিভ। আমরা শিখবো ইনফিনিটিভ ফ্রেজ। সাধারণত ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস বিয়ন্ড। যখনই ফ্রেজ বলবে তোমাকে অবশ্যই বাড়তি তথ্য ইউজ করতে হবে। তবে এইখানে মনে রাখবা কোনো ভার্ব ইউজ তুমি করতে পারবা না। এই বাড়তি তথ্যের মধ্যে কি করতে পারবে না? কোনো ভার্বটা ইউজ করতে পারবে না। তাহলে দেখো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে আমরা লিখছি আই গোয়িং টু মার্কেট, আমি বাজারে গেছিলাম। কি করতে গেছিলাম? এখন সেটা তো আমার পরে ডিপেন্ড করবে। তাহলে আমি এখানে যদি লিখি টু বাই করতে আমাদের শুধু ইনফিনিটিভ হচ্ছে, কিন্তু আমাদের ফ্রেজ হচ্ছে কি না। তাহলে আমাদের আরো করতে হবে, অ্যাটাচ করতে হবে। দেখো সাম বুকস, যখন আমি সাম বুকসটা লিখে দিলাম তখন দেখো আমাদের ফ্রেজটা হয়ে গেল। আর যখন এই সাম বুকসটা লিখলাম তখন আমাদের এই কন্ডিশনটাও ফিল হলো। তাহলে দেখো যখন ইনফিনিটিভ ফ্রেজ করবা তখন মনে রাখবো অবশ্যই টু প্লাস বিয়ন্ডের সাথে কিছু বাড়তি তথ্যটা অ্যাটাচ করবো সেন্টেন্সের অর্থ। দেখো এখানেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল আছে আমাদের, এখানেও একই রূপ ভার্ব প্লাস আইএনজি। তবে প্রি মডিফায়ারের প্রেজেন্ট পার্টিসিপলটা করতে গেলে দেখবা এই নাউনটা গ্যাপের পরে আছে, আর পোস্ট মডিফায়ার প্রেজেন্ট পার্টিসিপলটা করতে গেলে দেখবা
এই নাউনটা গ্যাপের আগে আছে, জাস্ট পার্থক্য এতটুকুই, আর বাদ বাকি পূর্ণ সবকিছু এক। তাহলে দেখো আই স এ ম্যান অন দ্য রোড, রাস্তার উপর আমি কেমন ব্যক্তি দেখেছিলাম, ওই যে আমরা উত্তরটা করেছিলাম ওয়াকিং, তারপরে আছে কি রানিং, এখানেও আমাদের একই বিষয়। দেখো কোনো পার্থক্য নেই, জাস্ট পার্থক্যটা পোস্ট মডিফায়ারের নাউনটা আগে থাকবে আর প্রি মডিফায়ারের নাউনটা পরে থাকবে। আমরা এখন দেখবো পাস্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ারও আছে। তো প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার পাস্ট পার্টিসিপল একই রূপ, একই উত্তরটাও হতে পারে, জাস্ট পার্থক্যটা এইখানে দেখো কার নাউনটা গ্যাপের পূর্বে আছে, আর তোমার হচ্ছে যে পোস্ট প্রি মডিফায়ার আমরা এই নাউনটা গ্যাপে পরে পাবো, জাস্ট পার্থক্য এতটুকু। দেখো আই সোয়াই কার অন দ্য রোড, রাস্তার উপর কেমন গাড়ি দেখেছিলাম, সাধারণত ভাঙার যদি গাড়ি হয় ব্রেক থেকে কি হয়ে গেল, ব্রকেন হলো। দেখো ভার্বের তৃতীয় লোপ হয়েছে, উত্তরটা কিন্তু একই আছে, জাস্ট পার্থক্য এই নাউনের পরে আগে পরের পরে ডিপেন্ড করে। দেখো এখন আমরা যেটা শিখবো প্রিপোজিশনাল প্রেস। সাধারণত প্রিপোজিশন সব আর্ট কপি দিলে প্রিপোজিশনাল প্রেসটা হয়ে যায়। প্রিপোজিশন কোনগুলো দেখো এখানে টু, অফ, ফর, বাই, ফ্রম, অ্যাট, ইন, ইনটু, আরো আছে এখানে। এটা আমাদের অ্যাটাচ করে এর সাথে বাড়তি কিছু তথ্য দিলে আমাদের এখানে প্রিপোজিশনাল ফ্রেজ হবে। এখন বাড়তি তথ্য তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই ভার্ব ছাড়া ইউজ করতে হবে। সেন্টেন্স লিখেছি there are many problems, use prepositional phrase। তাহলে there are many problems in our society, আমাদের সমাজে অনেক সমস্যায় জর্জরিত। তাহলে এটাকে এখানে ইনটা থেকে প্রিপোজিশনাল আর সোসাইটি আমরা যখন মার্কেট করতে পারলাম তখন সেটা ফ্রেজ হয়ে গেল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখবো পোস্ট মডিফাই দ্য ভার্ব। সাধারণত পোস্ট মডিফাই দ্য ভার্ব বলবে যখন, তখন মনে রাখবে এখানে একটা অ্যাডভার্ব ওয়ার্ড না বলবে, কোন ওয়ার্ড, অ্যাডভার্ব। এটা মনে রাখবা, যখনই পোস্ট মডিফাই দ্য ভার্ব বলবে তখন আমাদের কি হবে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ দ্য স্পিচ যেটা নাউন এবং প্রোনাউন বাদে বাদ বাকি যে আমাদের 8টা পার্টস অফ স্পিচের মধ্যে 6টা আছে, এই 6টাকেই সে বিশেষ দিতে পারে। শুধু মনে রাখবা নাউন এবং প্রোনাউন বাদে বাদ বাকি যদি কোনো ওয়ার্ডের আগে বা পরে দেয় মনে রাখবা সেটা অ্যাডভার্বটা বলবে। দেখো হি রানস, সে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায়, ক্রিয়ার কাছে কিভাবে দাঁড়া প্রশ্ন পড়বা। সাধারণত দেখো সে কিভাবে দৌড়ায়, সেটা কুইকলি মানে খুব দ্রুত দৌড়ায়। সাধারণত কোনো ওয়ার্ডের সাথে এল ওয়াই থাকলে আমাদের সেটা অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব কিন্তু এল ওয়াই দেখলেই আমাদের হবে না, সে একটা ডিরেকশনটা মনে রাখবা। তোমার অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই থাকলে সেটা হবে অ্যাডভার্ব। যেমন স্লো একটা অ্যাডজেক্টিভ, তার শেষে আমরা এল ওয়াই যুক্ত করলাম, তাহলে স্লোলি নতুন যে ওয়ার্ডটা স্লোলি আমরা পাচ্ছি সেটাকে একটা অ্যাডভার্ব। আবার নাউনের সাথে এল ওয়াই যুক্ত থাকলে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হয়। কি হয়, অ্যাডজেক্টিভ হয়। নাউনের সাথে এল ওয়াই যুক্ত থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ। যেমন হোম একটা ওয়ার্ড, তার সাথে আমরা এল ওয়াই যুক্ত করলাম, কারণ হোমলি আপনাদের কি, হোমলি একটা অ্যাডভার্ব ওয়ার্ড, সরি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। হোমলি একটা কোন ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আর এখানে দেখো স্লোলিটা কি আমাদের একটা অ্যাডভার্ব ওয়ার্ড, এটা মনে রাখবা। তো অনেক সময় আমাদের এই ডিরেকশনটা আসে প্রি মডিফাই দ্য ভার্ব। দেখো এইখানে আমাদের কাকে মডিফাই করতে বলছে, ভার্বে। তো পোস্ট মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব, যখন এরকম ডিরেকশন গুলো থাকবে মনে করবা সেটা অবশ্যই অ্যাডভার্ব বলবে। কি বলবে, অ্যাডভার্ব। কারণ এই কোনো আমাদের কি বলবে, অ্যাডভার্বটা বলবে। সেমন কেমন দেখো এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। হি ওয়াকস ইন দ্য মর্নিং, সে সকালবেলা হাঁটে। এখানে প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলছে না, তাহলে ভার্বকে মডিফাই করে কে, সেটা অ্যাডভার্ব। তাহলে এখানে যদি আমরা অলওয়েজটা দিই, সে সর্বদাই সকালবেলা হাঁটে, তাহলে কি আমাদের অলওয়েজটা কোন ওয়ার্ড, একটা অ্যাডভার্ব। কাকে বিস্মিত করছে, এই ভার্বকে বিস্মিত করছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের তোমার মডিফায়ারের রুলের যে ক্লাসটা। এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণভাবে করতে পারো, আশা করা যায় মডিফায়ারের আর কোনো সমস্যা থাকা নাই। তবে মডিফায়ারটা তুমি যদি সুন্দরভাবে করতে চাও, অবশ্যই তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে এটা আরো ভালো করে করতে হবে।